You are watching Magic Box Entertainment. এই গল্পের সমস্ত স্থান, কাল, পাত্র এবং ঘটনাক্রম কাল্পনিক। জীবিত কিংবা মৃত কোনো ব্যক্তির সঙ্গে কোনো প্রকার সামঞ্জস্য সম্পূর্ণ কাকতালীয়। বিষ্ণুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় টিম ম্যাজিক বক্স এন্টারটেইনমেন্ট আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প। তাই আবার চলে এসেছি বিষ্ণুদা সিরিজের নতুন একটি গল্প নিয়ে। সেই নস্টালজিক ভৌতিক আড্ডার আমেজ আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন সৌমেন মজুমদারের কলমে বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৩৫তম গল্প কাঁটা বুনিয়ার ভুতুড়ে ঘটনা। আশা করি একই রকমভাবে আপনাদের ভালোবাসা এবারেও আমরা পাব। তবে এই আসরে নিয়মিত যোগ দেওয়ার জন্য আপনাকে করতে হবে ছোট্ট একটা কাজ। নিচে যে সাবস্ক্রাইব বাটনটি দেখছেন ওটায় ক্লিক করুন, আর পাশে যে ঘন্টাটি রয়েছে ওটা বাজিয়ে রাখুন, যাতে সময় মতো ওটা বেজে উঠে আপনাকে জানিয়ে দেয় গল্পের আসর বসার দিনক্ষণ। চলুন শুনে নেওয়া যাক সৌমেন মজুমদারের লেখা বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের ৩৫তম গল্প কাঁটা বুনিয়ার ভুতুড়ে ঘটনা। এই যে অলৌকিকতা যুগ যুগ ধরে মানুষ অনুভব করছে, এর পিছনে কি কোনো যুক্তি লুকিয়ে আছে কে জানে। তবু যে প্রত্যক্ষ করে সে আর জীবনভর অস্বীকার করতে পারে না। ভূত, প্রেত, ব্রহ্মদত্তী, কত রকম নামে মানুষ এসবকে অভিহিত করে। হয়তো কোনো একদিন এই মায়াজালের পিছনে লুকিয়ে থাকা বিজ্ঞান মানুষ খুঁজে পাবে। তবে এ কথাও সত্যি, কিছু জিনিসের যুক্তি খুঁজে পেলে নিরস হয়ে যায়। এই যে ভুতুড়ে ঘটনা শুনতে শুনতে আমাদের গা ছমছমে অনুভূতি হয়, সেদিন হয়তো তা আর হবে না। ব্যাপারটা অনেকটা ম্যাজিক শোয়ের মতো। যতদিন আমরা কৌশলটা জানি না ততদিন আশ্চর্য মনে হয়। কৌশলটা জেনে গেলে সব রোমাঞ্চ শেষ। একটা ঘটনার কথা বলি। তখন আমি সরকারি কাজের ইন্সপেকশন করি। ছিলাম বাঁকুড়ার দিকে। হঠাৎ উপর মহল থেকে নির্দেশ এলো কাঁটা বুনিয়া বলে একটা জায়গায় যেতে হবে। এ কথাও আমাকে জানিয়ে দেওয়া হলো ফেরার সময় বেশি রাত যেন না করি। এলাকাটা নাকি খুব একটা ভালো নয়। যাই হোক, দরকারি কাগজপত্র সমেত পরদিন সকালে বেরিয়ে পড়লাম গন্তব্যে। কিন্তু ইংরেজিতে একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে। কথাটা একেবারে চরম সত্যি। ট্রেনে চেপে নিরিবিলি যাত্রা শুরু করেছি। ছোট বড় বিভিন্ন রেল স্টেশন পার হয়ে ট্রেন ছুটে চলেছে। কোনো আশঙ্কার লেশ মাত্র মনে উদয় হয়নি। কিছুটা যাওয়ার পর এক বিক্রেতার কাছ থেকে চা কিনে বাইরের প্রকৃতি দেখতে দেখতে নিশ্চিন্ত মনে চলেছি। আমি জানালার ধার ঘেঁষে বসেছি। আমার উল্টো দিকে একটি মাত্র ভদ্রলোক আমারই মতো বসে রয়েছে। রেলের কামরায় খুব বেশি যাত্রী নেই, সাকুল্যে ১৫-২০ জন হবে। আচমকা সামান্য গতি কমিয়ে একটা ব্রেক কষে ট্রেনটা দাঁড়িয়ে পড়ল। আমি টাল সামলাতে পারলাম না। চায়ের কাপটা ছলকে অর্ধেকটা ছিটে পড়ল। সৌভাগ্য এটুকুই যে সামনে যে ভদ্রলোক বসে আছেন
তার গায়ে গরম চাপ পড়েনি। কিন্তু হলোটা কি? যেভাবে ট্রেন হঠাৎ দাঁড়িয়ে পড়ল, তাতে বিষয়টা যে স্বাভাবিক নয়, এই আশঙ্কা সব যাত্রীর মনেই উদয় হয়েছে। আমি জানালা দিয়ে উঁকি মারলাম। কয়েকজন বসার জায়গা ছেড়ে উঠে গিয়ে দরজায় দাঁড়িয়ে বোঝার চেষ্টা করল কি হয়েছে। সমস্ত ট্রেনেই একটা হই হই ব্যাপার শুরু হলো, কিন্তু ট্রেন থেকে কিছুই বোঝা যাচ্ছে না। এমন একটা জায়গাতে ট্রেন দাঁড়িয়েছে যে ট্রেন ছাড়া অন্য কিছুতে যাতায়াত করা সম্ভব নয়। অতএব প্রথম দিকে ভয়ে ভয়ে কেউ ট্রেন থেকে না নামলেও ৫-৭ মিনিট কাটার পর ২-১ জন করে ট্রেন থেকে নেমে পড়ল। ততক্ষণে আমিও দরজার কাছাকাছি উঠে এসেছি। যারা আগেই নেমেছে তাদের কথাবার্তায় বাকি সবাই বুঝলাম সামনে রেলের পাটিতে কিছু সমস্যা হয়েছে। পরিস্থিতি যা, তাতে এক্ষুনি যে ট্রেন ছেড়ে দেবে সেই উপায় নেই। মোটামুটি ট্রেনের সব যাত্রী এবারে নেমে পড়ল। হাঁটতে হাঁটতে সবাই চলেছে সামনের দিকে, আমিও সঙ্গে গেলাম। পৌঁছে দেখি ভয়ানক কাণ্ড। এখন এই প্রবণতা নেই ঠিকই, তবে ১৫-২০ বছর আগে পর্যন্ত মাঝে মধ্যেই চোরের দল ট্রেনের পাটি কেটে নিয়ে পালাত। সেই ঘটনাই ঘটেছে। প্রায় ২০ ফুট মতো জায়গায় রেলের পাটি নেই। আমাদের সৌভাগ্য এটাই বলতে হবে, ট্রেনের চালক যথাসময়ে বিষয়টা লক্ষ্য করেছিলেন, নয়তো মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে যেত। যাত্রাপথে বিড়ম্বনা এসে পড়ল ঠিকই, তবু মনকে এটা বলে সান্ত্বনা দিলাম যে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি। চালকের সঙ্গে কথা বলে বুঝলাম, খুব দ্রুত কাজ করলেও যে পরিস্থিতি হয়েছে তা পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে কমপক্ষে ৩ ঘণ্টা লাগবে। অনাহুত এই পরিস্থিতির জন্য প্রথমে সবার মধ্যেই একটা অস্বস্তির বহিঃপ্রকাশ ঘটতে দেখা গেল, কিন্তু ধীরে ধীরে সবার অবচেতন মনে অপেক্ষা ছাড়া উপায় নেই এই ভাবনা থিতু হতে লাগল। ভিড় করে সবাই অকুস্থল ঘিরে দাঁড়িয়ে আছে। কোথা থেকে এসেছে তারা জানি না, তবে কিছুক্ষণের মধ্যে কয়েকজন ফেরিওয়ালা উদয় হল। পরিস্থিতি সংকটজনক, তবু পরিবেশ অনেকটা মেলার মতো হয়ে উঠল। ঘটি গরম, ছোলা মাখা, পাঁপড় ভাজা খেতে যাত্রীরা ব্যস্ত হয়ে উঠল। এই অছিলায় অবশ্য সময়টা কেটে যাচ্ছে। ঘণ্টাখানেক পরে রেলের কিছু কর্মচারী যন্ত্রপাতি এবং মেরামতের উপকরণ নিয়ে এসে পৌঁছাল। ঠুংঠাং ঠক ঠক শব্দে জায়গাটা মুখর হয়ে উঠল। সবাই হালকা চালে খাওয়া দাওয়া করতে করতে কাজ দেখছে। আমিও একবার একজনের কাছ থেকে চা কিনে খেলাম। সব কিছু পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে প্রায় ৪ ঘণ্টা সময় লাগল। ততক্ষণে যাত্রী সকল অস্থায়ী মেলা উপভোগ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিল। এইবার ট্রেন ছাড়বে, এই খবর পেতে সবাই হুড়মুড় করে কামরায় উঠে পড়ল। আমিও উঠলাম। একটি যুবক ছেলে আমার হাত ধরে উঠতে সাহায্য করল। তারপর আবার শুরু হলো রেলের যাত্রা। ততক্ষণে বিকেল হয়ে গেছে। আমার মনে একটা আশঙ্কার মেঘ ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। অবশেষে আমার গন্তব্য প্ল্যাটফর্মে যখন আমি নামলাম, তখন সন্ধ্যা হয়ে গেছে।
প্ল্যাটফর্মে পা দেওয়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা অনুভূতি হলো আমার। অলৌকিক কিছু নয়, কিন্তু আশ্চর্য হলাম দেখে প্ল্যাটফর্মে আমি ছাড়া কেউ নামল না, এবং ট্রেনের অন্য যাত্রীরা আমি যখন নামছিলাম আমার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়েছিল, যেন তারা অবাক হয়ে গেছে আমায় এখানে নামতে দেখে। কেউ যে প্ল্যাটফর্মে নামেনি সেটা দেখতে পেয়েছিলাম ট্রেনের কামরা থেকে যে আলো প্ল্যাটফর্মে এসে পড়ছে সেই আলোয়। কিন্তু পরক্ষণে ট্রেন যখন ছেড়ে চলে গেল তখন সেই প্ল্যাটফর্মের একদম অন্য রূপ চোখে পড়ল। সরকারি রেলের একটা স্টেশন, সেখানে কোনো আলো নেই। সচরাচর এমনটা দেখা যায় না। ট্রেন চলে যাওয়ার পর ঘুটঘুট করছে সম্পূর্ণ জায়গাটা। এমনকি টিকিট কাউন্টারে কেউ থাকা উচিত, সেখানে একটা আলো জ্বলা উচিত, কিন্তু সেখানেও কোনো আলো জ্বলছে না। ব্যাপার কি? আমার মনে কৌতূহল এবং আশঙ্কা জমাট বাঁধছে। প্ল্যাটফর্ম ধরে এগোতে লাগলাম। কি যেন একটা অজ্ঞাত আশঙ্কায় আমার গা ছমছম করছে। এমন অদ্ভুত প্ল্যাটফর্ম আজ পর্যন্ত আমার চোখে পড়েনি। হঠাৎ একটা ক্ষণক্ষণে গলা আমার পিছন থেকে ভেসে এলো। কোথায় যাচ্ছেন বাবু? কণ্ঠস্বর যতই অস্বাভাবিক হোক, তখন আমার অন্তরাত্মা একজন জীবন্ত মানুষ খুঁজে বেড়াচ্ছিল। নয়তো এই প্ল্যাটফর্ম যেন মনে হচ্ছে মৃত শহরের ধ্বংসাবশেষ। এখানে জীবিত কিছুর অস্তিত্ব নেই। আমি পিছনে ফিরলাম। অন্ধকারে প্রথমে কিছুই নজরে পড়ল না। তারপর চোখ সয়ে এলে একটা অন্ধকার ছায়া মূর্তি নজরে পড়ল। খুব বেশি লম্বা নয়, 5 ফুট 2-3 ইঞ্চি হবে। এই অন্ধকারে মুখাবয়বের গড়ন বোঝা বা চেহারার কোনো বর্ণনা করা সম্ভব নয়। কাটাবুনিয়া পঞ্চায়েত অফিসে যাব। লোকটি আর কিছু বলল না। এটুকু বলে চুপ করে দাঁড়িয়ে রইল। ব্যাপারটা সন্দেহজনক, কিন্তু সেই মুহূর্তে প্রয়োজন আমার। তাই জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এখান থেকে যাওয়ার মতো কিছু পাবো? মানে গাড়ি ঘোড়া? নিশ্চিত করে বলা যায় না, তবু সেই নিকষ অন্ধকারে মনে হলো লোকটার চোখের মণি দুটো ঝিলিক দিয়ে উঠল। আগে প্ল্যাটফর্মের বাইরে রিস্কা পাবেন। এমন অদ্ভুত কণ্ঠস্বরে থেমে থেমে কথাগুলো বলছে যে কথোপকথন চালিয়ে যাওয়া দুষ্কর। আমি ধন্যবাদ জানিয়ে এগোতে লাগলাম। আকাশের দিকে তাকিয়ে দেখলাম চাঁদ একখানা আছে বটে, কিন্তু সে চাঁদের সামনে কালো মেঘের ভিড় অস্বাভাবিক গতিতে ভেসে যাচ্ছে। তবু এই যে পথ ধরে চলেছি তা ওই চাঁদেরই সামান্য আলোর করুণায়। হাঁটতে হাঁটতে ডান দিকে প্ল্যাটফর্মের ধার ঘেঁষে একটা চালা ঘর নজরে পড়ল। সম্ভবত এটাই টিকিট কাউন্টার। ভিতরে খুব মৃদুভাবে একটা লম্ফ জাতীয় কিছু জ্বলছে। তার কম্পমান আলো এদিকে আসার পর চোখে পড়ল। ওদিক থেকে হেঁটে আসার সময় তার আভাস মাত্র চোখে পড়েনি।
টিকিট কাটার জন্য যে ছোট্ট ফাঁকটা থাকে সেখান থেকে আমি ভিতরে উঁকি মারলাম। ভিতরে দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে তীব্র ভয়ে আঁতকে উঠলাম। একটা শরীর সেই টিকিট ঘরে উপর থেকে ঝুলছে, কিন্তু সেই শরীরের সঙ্গে মুন্ডু নেই। কাটা মাথাটা ঠিক যেখানে টিকিটের আদান প্রদান হয় সেখানে ভিতরটায় রাখা, কিন্তু সেই কাটা মুন্ডুর চোখে মুখে যেন জীবন্ত অভিব্যক্তি। স্থির বড় বড় চোখ নিয়ে কাটা মুন্ডুটা তাকিয়ে আছে, আর তার ঠোঁটের কোণে সামান্য হাসির রেখা। আমি চমকে উঠে এক ঝটকায় পিছিয়ে এলাম। এ কি অদ্ভুত দৃশ্য! পরক্ষণে আবার সাহস সঞ্চয় করে সেই ফাঁক দিয়ে ভিতরে তাকালাম, কিন্তু এ কি! মুহূর্তের মধ্যে দৃশ্য পরিবর্তন হলো কি করে! এবারে দেখলাম একটা লোক ভিতরে চেয়ারের উপরে বসে আছে, তবে সেই লোকটা জেগে নেই। বোঝা যাচ্ছে গভীর ঘুমে আচ্ছন্ন সে। অবচেতন শ্বাস প্রশ্বাসের মৃদু ঘর ঘর আওয়াজ কানে আসছে। সব কিছুই স্বাভাবিক, তবে কি এইমাত্র যা আমি দেখলাম সমস্তটাই চোখের ভুল? হয়তো তাই হবে, কিন্তু যে লোকটি ওখানে বসে ঘুমাচ্ছে তার চেহারাও একটু অদ্ভুত। চোখের কোটর দুটো অত্যন্ত বসে গেছে এবং সেখানে দীর্ঘ অনিদ্রার ছাপ স্পষ্ট। আমি আর লোকটিকে বিরক্ত করলাম না, এমনিতেই অনেক দেরি হয়েছে, খুব খিদে পেয়েছে। টিকিট কাউন্টারের ধার ঘেঁষে প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার রাস্তা, সেটা ধরে রাস্তায় এসে উঠলাম। ঘুটঘুটে অন্ধকার চারদিকে, একটা লোক কোথাও নেই। আশেপাশে কোনো বাড়ি ঘরও চোখে পড়ছে না। এদিকে পেটের নাড়ি ভুঁড়ি যেন খিদের যন্ত্রণায় জ্বলছে। এবার কোন দিকে যাই? পথ নির্দেশ যেমনটা জেনে এসেছিলাম তাতে প্ল্যাটফর্মের এখান থেকে রিকশা পাওয়ার কথা, কিন্তু কিছুই তো চোখে পড়ছে না। আরো একটু অপেক্ষা করব নাকি হাঁটতে শুরু করব? ভাবতে ভাবতে কয়েক পা এগিয়েছি, এমন সময় পিছন থেকে একটা ক্যাচ ক্যাচ শব্দ পেয়ে তাকালাম। অন্ধকারে কালো ছায়া মূর্তির মতো একটা রিকশা এগিয়ে আসছে, ঠিক আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। কাটাবুনিয়া পঞ্চায়েত অফিসে যাবে? বসুন। অদ্ভুত ফ্যাস ফ্যাসে গলায় কথাটা বলল চালক। গলাটা কেমন চেনা মনে হল, কোথায় যেন শুনেছি, ঠিক মনে করতে পারলাম না। রিকশায় উঠে বসলাম। আচ্ছা ভাই, আমার না বড্ড খিদে পেয়েছে, কাছাকাছি কিছু পাওয়া যাবে? মানে কোনো দোকানপাট? হ্যাঁ, যাওয়ার পথে পড়বে। আর কোনো কথা না বলে চালক নিজের মতো প্যাডেল করতে লাগলো। আমিও চুপচাপ বসে আছি। কি অদ্ভুত জায়গা রে বাবা! না আছে কোনো লোকজন, না আছে কোনো আলো। এই জন্যই আমায় তাড়াতাড়ি কাজ সেরে ফিরতে বলেছিল বোধহয়। চারদিকে নিকষ কালো অন্ধকার ছাড়া
আর কিছুই চোখে পড়ছে না। প্রায় 15-20 মিনিট বাদে রিকশায় এসে একটা দোকানের সামনে দাঁড়ালো। খুব ভালো করে লক্ষ্য না করলে দোকান বলে মনে হবে না। মাটির দেওয়াল, উপরে খড়ের ছাউনি, সামনে কয়েকটা খুঁটি, অর্থাৎ একটা বারান্দার মতো। বারান্দায় অল্প কিছু জিনিস ঝোলানো। যান, এখানে খাবার পাবেন। আমি রিকশা থেকে নেমে দোকানের দিকে গেলাম। দেখলাম বারান্দা পেরিয়ে ভিতরে বসার জায়গা রয়েছে। কিছু খাবার পাওয়া যাবে? ভিতরে কে আছে না দেখেই আমি কথাটা জিজ্ঞাসা করেছি। আমার গলা পেয়ে একটা লোক বেরিয়ে এলো। 5 ফুট 2-3 ইঞ্চি উচ্চতা, এলোমেলো চুলগুলো চোখ মুখের উপরে এসে পড়েছে, তাই মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। শুধু চুলের ফাঁক দিয়ে জুলজুলে চোখ দুটো ঝিলিক দিয়ে উঠছে। বসে খাওয়ার মতো যে জায়গা, সেখানে টেবিলের উপরে একটা মোমবাতি লক লক করে জ্বলছে। তারই হলদে আলোয় আবছাভাবে সবটা দেখা যাচ্ছে। লোকটা সম্মতিসূচক মাথা নাড়িয়ে ভিতরে চলে গেল। আমি সেই খাওয়ার জায়গায় বসলাম। জায়গাটা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তবু এখন যা জোটে তাই আমার কাছে অমৃত। পেট চোঁচো করছে। 2-3 মিনিট পরে লোকটি একটি স্টিলের থালায় ভাত এবং তার উপর কয়েকটা বাটিতে কিছু পদ সাজিয়ে টেবিলে দিয়ে গেল। একটা স্টিলের গ্লাসে জলও দিয়েছে। এসব দিয়ে লোকটি আবার ভিতরে চলে গেল। আমি সেই গ্লাসের জলে হাত ধুয়ে খাওয়া শুরু করলাম। খিদে পেটে সব কিছুই সুস্বাদু মনে হয়। ভাত, সেই সঙ্গে একটা বাটিতে ডাল এবং পাতের উপরেই ঝুরঝুরে আলু ভাজা দিয়েছে। সামান্য ডাল ঢেলে ভাতে মেখে 1 চিমটে আলু ভাজা মিশিয়ে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মাথায় একটা প্রশ্ন আচমকা আঘাত করল। খিদের চোটে এতক্ষণ ভাবিনি, কিন্তু আমি এসে কিছু বললাম না, শুধু খাবার চাই শুনে লোকটি ভাত নিয়ে চলে এলো। ব্যাপারটা কি সন্দেহজনক নয়? যেন আগে থেকেই তৈরি করে রেখেছিল আমি আসব বলে। এখানে যা পরিস্থিতি, তাতে এ সময় কেউ কিনে ভাত খাবে বলে তো মনে হয় না। সত্যি কথা বলতে, সেই সময় এসব প্রশ্নের উত্তর খুঁজে বেড়ানোর মতো পরিস্থিতি আমার ছিল না। এদের উদ্দেশ্য যাই হোক, আগে পেটের খিদে নিবৃত্ত করি। আমি এমন কিছু ধন সম্পদ নিয়ে ঘুরে বেড়াচ্ছি না যা ছিনতাই করার উদ্দেশ্যে কেউ আমার কিছু ক্ষতি করতে চাইবে। অতএব এক প্রকার গোগ্রাসে ভাত মেখে গলাধকরণ করতে লাগলাম। লোকটি এদিকে আর আসছে না। ডাল দিয়ে খাওয়া শেষ করে আরেকটি বাটিতে সম্ভবত ডিমের ঝোল দিয়েছে, সেটা থালায় ঢাললাম। ঢালতেই আমার মাথায় যেন বজ্রপাত হলো। ডিম ভেবে থালায় ঢেলেছিলাম, কিন্তু ও দুটো কি? মনে হলো মানুষের দুটো তাজা চোখের মণি। আর বাটিতে যা ঝোল বলে মনে হয়েছিল, তার রং টকটকে লাল, যেন উষ্ণ রক্ত। আমার সারা শরীর জুড়ে শীতল শিহরণ খেলে গেল।
বিদ্যুৎ পৃষ্ঠের মতো স্থির হয়ে পড়েছিলাম। আচমকা সম্বিত ফিরতে এক ঝটকায় উঠে পড়লাম। তারপর রুদ্ধশ্বাসে বেরিয়ে গেলাম সেখান থেকে। বাইরে বেরিয়ে দেখলাম অন্ধকারে রিকশা চালক আমার অপেক্ষায় বসে আছে। আমি কি বলবো এসব কথা ওই লোকটাকে? কিন্তু অন্য কেউ কি এসব কথা বিশ্বাস করবে? এসব ভাবতে ভাবতে রিকশায় উঠে বসে পড়লাম। লোকটি আবার প্যাডেল শুরু করল। অন্ধকারের মাঝে ভয়ার্ত অস্থির চিত্তে এগিয়ে চললাম আমি। হয়তো ওখানে বসে আরো কিছুটা ভাত আমি খেতে পারতাম, কিন্তু ওখান থেকে চলে আসার পর প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় যেটুকু খেয়েছি তাতেই পেট কেমন আইঢাই করছে। অন্ধকারে ধীরে ধীরে এগিয়ে চলা রিকশায় বসে চোখ যেন জড়িয়ে আসছে। আর কতক্ষণ কে জানে। মনে কেমন অস্থিরতা মুহুর্মুহু আছড়ে পড়ছে। আজ দুর্ভোগ শুরু হয়েছে সেই ট্রেন যাত্রা থেকে। তারপর রেল স্টেশনে নামার পর থেকে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটছে। আমি নিশ্চিত এখন যদি আবার ফিরে যাই ওই দোকানে, তাহলে দেখব ওই দুটো চোখের মণি নয়, দুটো রান্না করা উপাদেয় মুরগির ডিম। সেই টিকিট কাউন্টারে প্রথমবার যে দৃশ্য দেখেছিলাম তা ভুলবার নয়। কি ভয়ানক দৃশ্য! এই রিকশা চালককেও কেমন সন্দেহজনক মনে হচ্ছে। হয়তোবা পরপর এতগুলো ঘটনা ঘটার ফলশ্রুতিতে এমন অনুভূতি হচ্ছে আমার। লোকটি যেন বড্ড চুপচাপ, এই অন্ধকারে এক মনে রিকশা চালাচ্ছে। কোনো কথা নেই, এমনকি অন্য কোনো শব্দ, একটা কাশি, সামান্য শ্বাস প্রশ্বাস কিচ্ছু নেই। রিকশা চলছে। হাতটা তখন ধোয়া হয়নি। সঙ্গে থাকা জলের বোতলটা বের করে চলন্ত রিকশাতে বসেই হাত বাড়িয়ে ডান হাতখানা ধুয়ে ফেললাম। সামান্য ঘুম ঘুম ভাব চোখে, তাই একটু জলের ঝাপটা দিলাম চোখে মুখে। তারপর ছিপিটা বন্ধ করে সেটাকে জায়গা মতো রেখে পকেট থেকে রুমাল বের করে সেটাকে খুলে মুখের উপরে দিলাম। এবার একটু স্বস্তি অনুভব করছি। সারাদিন ধরে যা চলছে, কখন যে পৌঁছাবো আমার গন্তব্যে, আদৌ পৌঁছাতে পারবো কি না কে জানে। চেপে চেপে মুখের জলটা মুছে রুমালটা সরাতেই আবার দেখলাম এক ভয়ানক দৃশ্য। রিকশা চালক একইভাবে রিকশা চালাচ্ছে, কিন্তু তার মুখটা আমার দিকে ফেরানো। এই অন্ধকারের মাঝে ওর চোখ দুটো জল জল করছে, যেন দু টুকরো জ্বলন্ত অঙ্গার। মুহূর্তের জন্য আমার হৃদস্পন্দন যেন থমকে গেল। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই বুঝে উঠতে পারছি না। এই দৃশ্য চোখের সামনে দেখে আমার সমস্ত চিন্তা শক্তি যেন বিলুপ্ত হয়ে গেল। আতঙ্কের অভিঘাতে কিছুক্ষণ একইভাবে বসে রইলাম। এদিকে রিকশা এগিয়ে চলেছে অন্ধকারের দেওয়াল চূর্ণ করে। সময়ের কাঁটা যেন হঠাৎ গতি কমিয়ে নিঃসারে এগিয়ে চলেছে। কিন্তু সামনে ওটা কি?
মেঘাচ্ছন্ন চাঁদের ম্লান আলোয় আমার চোখে ভেসে উঠল মৃদু তরঙ্গ। ওটা কি পুকুর? আমার রিকশাটা দুর্বার গতিতে সোজা এগিয়ে চলেছে সেই পুকুরের দিকে। শরীরের সমস্ত শক্তি সঞ্চয় করে লাফ দিলাম রিকশা থেকে। আমার চোখের সামনে রিকশাটা চলতে চলতে সোজা জলে গিয়ে পড়ল। একটা ঝুপ করে শব্দ, সেই সঙ্গে পুকুরের জলে প্রথমে একটা বড় কোলাহল, তারপর মৃদু হতে হতে সেই তরঙ্গ একেবারে ঝিমিয়ে এলো। মেঘাচ্ছন্ন চাঁদের প্রতিচ্ছবি পুকুরের জলে নিজের আকৃতি গঠন করতে লাগল। আমি আতঙ্ক, বিস্ময় এবং ক্লান্তিতে সেই পুকুরের পাড়েই কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। বিপদ যখন আসে তখন সব দিক থেকেই একেবারে আসে। নিজের গন্তব্য হারিয়েছি, কোথায় এসে পৌঁছেছি সেটাও জানি না। একের পর এক অলৌকিক ঘটনা ঘটে চলেছে। এর মাঝেই টের পেলাম মাথার উপরে অশনি সংকেত মৃদু মৃদু গর্জন শুরু করেছে। চারদিকে তাকিয়ে দেখলাম কোথাও কোনো আশ্রয় চোখে পড়ে কিনা, কিন্তু ব্যর্থ আশা। দূর দূরান্তেও কোনো আলোর চিহ্ন অথবা মানুষের উপস্থিতির লক্ষণ চোখে পড়ল না। একটা বিষয় লক্ষ্য করলাম, এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে এসেই রাস্তাটা শেষ হয়েছে। অন্ধকারে কোন পথ ধরে এসেছি এখন তা খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু এখানে এভাবে দাঁড়িয়ে থাকার তো কোনো মানে হয় না। তাই আবার উল্টো পথে হাঁটতে শুরু করলাম। কোনো রকমে লক্ষ্য করে হাঁটছি। এদিকে মাথার উপরে মেঘ যে রণসজ্জা প্রস্তুত করেছে তা স্পষ্ট দেখতে পাচ্ছি। বেশ অনেকখানি ওই পথ ধরে হাঁটার পরেও কোনো বাড়িঘর কিংবা মানুষের চিহ্ন চোখে পড়ল না। অথচ আমার গায়ে এসে পড়তে লাগলো ফোঁটা ফোঁটা বৃষ্টি। মুহূর্তে মুহূর্তে সে বৃষ্টির গতি বৃদ্ধি পাচ্ছে। কিছুক্ষণের মধ্যে তুমুল বৃষ্টি শুরু হলো। সে বৃষ্টির যেন কোনো অন্ত নেই। পৃথিবীর সমস্ত কিছু সমুদ্রে মিশিয়ে দিয়ে হয়তো সে ছুটি নেবে। সময়ের হিসেব আমি ভুলে গেছি। হাতের ঘড়িটা 9:10 পর্যন্ত চলেছে, তারপর নিজের কাজে ইস্তফা দিয়েছে। এদিকে বৃষ্টির ধারা যেন জলপ্রপাতের মতো ঝরছে। ধীরে ধীরে আশেপাশে সব কিছু জলমগ্ন হয়ে গেল। রাস্তা ডুবে গেল জমা জলে, যেন নিকটবর্তী কোনো বাঁধ খুলে দেওয়া হয়েছে। মিনিটে মিনিটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জলের স্তর। হাঁটু জল, তারপর কোমর সমান, একসময় বুক পর্যন্ত জল পৌঁছাল। আমি সাঁতার কাটতে শুরু করলাম, কিন্তু তবুও বৃষ্টির ধারা থামছে না। মুহূর্তের ফারাক মাত্র। হঠাৎ করে সমস্ত কিছু উল্টো পথে চলতে লাগল। জমা জল কমতে শুরু করল। বৃষ্টির ফোঁটা পৃথিবীর বুকে এসে না পড়ে উল্টো পথে আকাশের দিকে ছুটছে। কমতে কমতে সব জল কোথায় মিলিয়ে গেল। আমার ভেজা শরীর শুকিয়ে গেল।
কানে ভেসে আসছে ঝিঁঝির রব। সেই অবস্থায় হঠাৎ যেন অনেকখানি জল কোথা থেকে ছুটে এসে আমার চোখে মুখে লাগল। আমি চমকে উঠে বসলাম। ধাতস্থ হতে সময় লাগল। স্থির হয়ে চারদিকে তাকিয়ে দেখলাম একটা উৎসুক মুখ আমার সামনে ঝুঁকে রয়েছে। কিন্তু এ কোথায় আমি? চারদিকে তাকিয়ে নিশ্চিত হলাম আমি সেই প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে, যে সিমেন্টের তৈরি বসার জায়গা, সেখানে বসে আছি। আমার সামনে যে লোকটাকে দেখতে পাচ্ছি তাকে চিনলাম। যাওয়ার সময় যে লোকটাকে আমি টিকিট কাউন্টারে ঘুমাতে দেখেছিলাম, সেই ভদ্রলোক। হ্যাঁ, এখন একটু সুস্থ বোধ করছেন? হ্যাঁ, কিন্তু আমি এখানে এলাম কি করে? আপনি তো এখানেই ছিলেন, মানে ঠিক এখানে নয়, ওই প্ল্যাটফর্মে ওই সামনে অজ্ঞান হয়ে পড়েছিলেন। আমি আপনাকে কোনো রকমে ধরে এখানে নিয়ে এসেছি। তারপরে বিড়বিড় করে কী সব বলছিলেন আপনি? শুনতে পেলাম আকাশে মেঘের গর্জন। আমি ছাউনির তলায় রয়েছি, কিন্তু বাইরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আমি যা যা দেখেছি সমস্ত ঘটনা ওই ভদ্রলোককে বললাম। সব শুনে অত্যন্ত চিন্তিত স্বরে ভদ্রলোক বললেন, আপনি প্রথম না। এই স্টেশনে অনেকের সঙ্গেই এমন ঘটনা ঘটেছে। বছর পাঁচেক আগে এখানে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল। সেই ঘটনার অভিশাপ আজও এই স্টেশন বয়ে বেড়াচ্ছে। সরকারি চাকরি নেহাত পেটের দায়ে এখানে পড়ে আছি। প্রথম দিকে এসে খুব সমস্যায় পড়েছিলাম। তারপর একজন পরিচিত সাধুর কাছ থেকে এই তাবিজটা করে নেওয়ার পর থেকে ওসব আর আমার ধারে কাছে আসে না। এরপর ভদ্রলোক যে ঘটনার কথা বললেন তার সারমর্ম এই: উনি এই স্টেশনে দায়িত্ব নিয়ে আসার আগে অন্য একজন এখানে দায়িত্বে ছিলেন। ছোট স্টেশন, তাই রেল কর্তৃপক্ষ এখানে একজনের বেশি কর্মচারী রাখতে রাজি নয়। যে যখন দায়িত্বে থাকে তাকেই সবটা সামলাতে হয়। অবশ্য খুব বেশি ট্রেন এ পথে আসে না। সারাদিনে 4-5টা ট্রেন আপ এবং ডাউনে চলে। কাজ সেই অর্থে কিছুই নেই। যাত্রীর সংখ্যাও নেহাত হাতে গোনা। এর আগের ভদ্রলোক এখানে দীর্ঘ 10 বছর ধরে ছিলেন। সেই ভদ্রলোকের পরিবার বলতে কিছুই ছিল না। অকৃতদার মানুষ। আসার পর কাজকর্মের সুবিধার জন্য একজন ভদ্র মহিলাকে রেখেছিলেন। বয়স্ক ভদ্র মহিলা, এই গ্রামেরই। কাজকর্ম দেখাশোনা করত, রান্না বান্না করে দিত। বেশ ভালোই চলছিল। প্রায় বছর 8 তিনি এখানে কাজ করেছিলেন। তারপর হঠাৎই একদিন বয়সজনিত কারণে মৃত্যু হয় তার। এরপর কয়েকদিন ভদ্রলোক খুবই সমস্যায় পড়েন। কাজ যদিও কিছুই নেই, তবু অভ্যাস না থাকলে যা হয়। এত বছর ধরে একরকম চলছিল। কিছুদিন এভাবে চলার পর খোঁজ খবর নিয়ে গ্রামেরই একজন মহিলাকে খুঁজে পাওয়া যায় কাজকর্ম করে দেওয়ার জন্য। এই মহিলার বয়স কম, 30-32 হবে। স্বামী এই স্টেশনের কাছেই রিক্সা চালাত। তা সেই মহিলাও দিব্যি কাজকর্ম করছিল। নিস্তরঙ্গভাবে সব কিছুই চলছিল। কিন্তু বুড়ো বয়সে ভীমরতি আর কাকে বলে? সেই রেল কর্মচারী এ যাবৎ নিঃসঙ্গভাবে জীবন কাটিয়েছেন, কিন্তু এই বয়সে
ওই কম বয়সী মহিলাকে তার আশেপাশে ঘুরঘুর করতে দেখে মনের সুপ্ত অভিলাষ তার জেগে ওঠে। মাস মাইনের বাইরেও মহিলাটির মন জয় করার জন্য মাঝে মধ্যেই অতিরিক্ত টাকা পয়সা দিতে থাকেন। মহিলাটিও লোভে পড়ে সেই টাকা নিতে থাকে। টাকা এমন এক অভ্যাস মানুষের, যা হঠাৎ করে ঘাটতি পড়লে অনেক মানুষকেই অনেক নিচে নামিয়ে দিতে পারে। মহিলাটিও আরও টাকা পাওয়ার আশায় ওই লোকটির সামনে আলুথালুভাবে চলাফেরা শুরু করে। তার রূপের আগুনের বিনিময়ে আরও একটু টাকা সে পেতে চায়। লোকটি বুঝতে পারে পাখি জালে ধরা দিয়েছে। একদিন সুযোগ বুঝে তার মনের অভিলাষ মহিলাটিকে জানায় এবং সেও স্মিত হাসি হেসে বুঝিয়ে দেয় সে রাজি। এরপর থেকে গোপন প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। অতিরিক্ত টাকা হাতে পেয়ে মহিলাটি তার শখ পূরণ করতে শুরু করে। নতুন নতুন দামি শাড়ি, গয়না, সাজগোজের জিনিস কিনতে আরম্ভ করে। এসব দেখে মহিলাটির স্বামীর মনে সন্দেহ হয়। সে স্ত্রীকে জিজ্ঞাসা করে, কিন্তু কোনো সদুত্তর পায় না। এই নিয়ে তাদের সংসারে প্রাত্যহিক অশান্তি শুরু হয়। তবে রিকশা চালক স্বামী মনে মনে বিষয়টা আন্দাজ করেছিল। স্ত্রীর উপরে চেঁচামেচি বন্ধ করে এরপর থেকে সে নজর রাখতে শুরু করে স্ত্রীর গতিবিধি। অনেক চেষ্টা করেও কিছুতেই নিশ্চিত হতে পারছিল না সে। সেদিন বৃষ্টি হচ্ছিল। সাধারণত মহিলাটি সকালবেলায় এসে রান্নাবান্না সেরে বেলা 12টার মধ্যে বাড়িতে ফিরে যায়। কিন্তু সেদিন ফিরতে দেরি হচ্ছে দেখে মহিলাটির স্বামী একটা ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে আসে। এই প্ল্যাটফর্মে লোকজন কখনোই খুব একটা থাকে না, আর এই বৃষ্টিতে যে একেবারে নিরিবিলি থাকবে তা বলাই বাহুল্য। লোকটি এসে দেখে টিকিট কাউন্টারের সামনে একটা পর্দা টাঙানো। মনে সন্দেহ হয়। ডাকাডাকি না করে নিঃসারে পর্দা সামান্য ফাঁক করে সে ভিতরে উঁকি দেয়। উঁকি দিতেই চোখে পড়ে আপত্তিকর এক দৃশ্য। ঘৃণায়, দুঃখে সে তৎক্ষণাৎ মুখ ফিরিয়ে নেয়। অবসন্ন শরীরে নিঃস্ব হৃদয় নিয়ে সে হাঁটতে শুরু করে বাড়ির পথে। কিন্তু তার মনে আগুন জ্বলে উঠেছিল। এই মিথ্যাচার, এই ফাঁকির প্রতিশোধ তাকে নিতেই হবে। অতএব মনে মনে পরিকল্পনা করে সে। সেদিন স্ত্রী বাড়ি ফিরলে খুব শান্ত মাথায় তার সঙ্গে কথা বলে, যেন কিছুই হয়নি এমন একটা ভাব। তার এই অভিনয়ের পিছনে লুকিয়েছিল একটা দগ্ধ মন। সেদিন রাতে স্ত্রীর পাশে শুয়ে শুয়ে সে ভাবছিল মাথার বালিশটা স্ত্রীর মুখে চেপে ধরে এক্ষুনি খুন করে। কিন্তু যাকে ভালোবেসেছে হৃদয় দিয়ে, সে যতই অপরাধ করুক তার শরীরে একটা আঁচড় দিতে মন সায় দেয় না। যন্ত্রণা চেপে সে বিনিদ্র রাত কাটিয়ে দেয়। তারপর দিন দুপুরবেলায় স্ত্রী বাড়িতে ফেরার পর সে এক ফাঁকে চলে আসে এই রেল স্টেশনে। নির্জন রেল স্টেশনে তাজা শরীরের
একজনের পক্ষে তুলনামূলক বয়স্ক একজনকে কাবু করতে সময় লাগেনি। প্রতিশোধ স্পৃহা তার এতটাই চরমে পৌঁছেছিল যে রেল কর্মচারীকে প্রথমে হাত পা বেঁধে উল্টো করে টিকিট কাউন্টারে ঝুলিয়ে দেয়। তারপর জীবন্ত অবস্থায় কাটারি দিয়ে ধীরে ধীরে তার মুন্ডুটা শরীর থেকে আলাদা করে। কাটা মাথাটাকে টিকিট কাউন্টারের সামনে রেখে সে এখান থেকে বেরিয়ে যায়। ঘটনা জনসমক্ষে আসতেই রীতিমতো হইচই শুরু হয়। লোকজন এই বীভৎস হত্যা দেখে আঁতকে ওঠে। কাজের মহিলাটিকে ডেকে পাঠায় পুলিশ, কিন্তু সে এসে কিছুই বলতে পারে না। যেহেতু সে সকালবেলায় এখানে কাজে এসেছিল, সন্দেহের বশে প্রাথমিকভাবে পুলিশ তাকে গ্রেফতার করে। কিন্তু রিকশা চালককে কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। দিন 5 পরে গ্রামেরই একটি পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায় রিকশা চালকের দেহ। তল্লাশি চালিয়ে রিকশা চালকের বাড়ি থেকে একটা কাগজ খুঁজে পায় পুলিশ। সমস্ত ঘটনা এবং রিকশা চালকের মনের চাপানুতোর সমস্তই লিপিবদ্ধ করা ছিল সেই কাগজে। তীব্র গ্লানি এবং মনোকষ্টে সে আত্মহত্যা করেছে। তবু তার স্ত্রীকে সে আঘাত করতে পারেনি। মহিলাটি যেহেতু সরাসরি এই হত্যার সঙ্গে জড়িত নয়, তাই কিছুদিন পরে সে বেকসুর খালাস পেয়ে যায়। তারপর সে এই গ্রামের জমি জমা বিক্রি করে কোথায় চলে গেছে কেউ জানে না। আর এর পর থেকেই এই স্টেশনে বিভিন্ন সময়ে বিভিন্ন জনে অনেক কিছু দেখেছে। তাই সন্ধ্যার পরে এই স্টেশন সবাই এড়িয়ে চলে। বর্তমান রেল কর্মচারীর মুখে এই সমস্ত ঘটনা শুনতে শুনতে কেমন বিষণ্ণ হয়ে পড়েছিলাম। কথা শেষ হলে ওই ভদ্রলোকই আমায় পঞ্চায়েত পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করে দিলেন। সেই রাতে আমি পঞ্চায়েত ভবনেই রাত কাটিয়েছিলাম। পরদিন সকাল সকাল সব কাজ মিটিয়ে ফেললাম। তারপর বেলা 11টা নাগাদ এসে পৌঁছালাম গত রাতের সেই ভৌতিক প্ল্যাটফর্মে। দিনের বেলায় প্ল্যাটফর্মের পরিবেশ বেশ মনোরম। রাতে যে এখানে অশরীরীদের অবাধ আনাগোনা চলে তা দেখে বোঝা যায় না। রেল কর্মচারীটি আমার সঙ্গে কিছুক্ষণ কথা বললেন। তারপর ট্রেন এলে উঠে পড়লাম। ভদ্রলোক হাত নেড়ে আমায় বিদায় জানালেন। এই ঘটনাটা যেমন ভয়ঙ্কর, তেমনি একটা শিক্ষাও দেয় আমাদের। নারী আমাদের জন্মদাত্রী, সৃষ্টির সুতো যার নিয়ন্ত্রণে। তবুও একটা কথা সব সময় মাথায় রাখা উচিত, নারী যেমন সৃষ্টি করতে পারে, তেমন চাইলে পুরুষের জীবন ধ্বংস করতে পারে। শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের 35তম গল্প কাঁটাবুনিয়ার ভুতুড়ে ঘটনা। আপনাদের সঙ্গে ছিলাম আমি সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেজন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।